কক্সবাজার এবং গাজীপুরে একের পর এক ছাত্রলীগ আওয়ামী লীগ শোডাউন করছে। কক্সবাজারে প্রকাশ্যে বালিয়াচং ইউনিয়নে আমরা দেখলাম যে তারা ডেকোরেটর ভাড়া করে ডেকোরেটর দিয়ে সাজিয়ে গুছিয়ে ব্যানার টাঙিয়ে সমাবেশ করছে। সেই ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে চারিদিকে হই হই রই রই শুরু হয়। এরপরে আমরা দেখলাম প্রকাশ্যে তারা টেকনাপে মোটরসাইকেল শোডাউন করছে। এই ব্যাপারগুলো একদিকে দেশের একেবারে শেষ প্রান্তে ঘটছে, অন্যদিকে রাজধানী ঢাকার পাশে অন্যতম গুরুত্বপূর্ণ জেলা গাজীপুর, যেটাকে মূলত গার্মেন্টসের জেলা বলা হয়, সেই গাজীপুরে একের পর এক শোডাউন হচ্ছে। আবারও ছাত্রলীগ সেখানে শোডাউন করেছে এবং গাজীপুর এবং কক্সবাজারে এই শোডাউন নিয়ে এনসিপি নেতা সার্জিস আলম অনেক বেশি উদ্বিগ্ন, দোষ দিচ্ছেন সরকারকে। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি, বিএনপি কি আওয়ামী লীগকে ছাত্রলীগকে এই শোডাউন করাচ্ছে? মানে করানোর পেছনে উদ্দেশ্য কি? ব্যাপারটা কি এরকম যে ছাত্রলীগ শোডাউন করুক, তাতে যেন এনসিপি জামাত একটু ভয় পায়, তারা যেন চিল্লাচিল্লি কম করে? ব্যাপারটা কি তাই? সার্জিসের অভিযোগ আমলে নেয়ার মতো কিনা? তিনি যখন আঙুল তুলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে, তখন আমরা একটু বুঝে ওঠার চেষ্টা করি ব্যাপারগুলো কি ঘটছে। চলুন একটু গাজীপুর থেকে ঘুরে আসি, থাকবেন। দর্শক, বলছিলাম কক্সবাজার গাজীপুরে একের পর এক ছাত্রলীগের শোডাউন, সমাবেশ, মোটরসাইকেল শোডাউন, মিছিল, ব্যাপারগুলো উদ্বিগ্ন করে তুলেছে এনসিপিকে এবং সেই উদ্বেগটা প্রকাশ করতেও দেখছি আমরা প্রকাশ্যে। গাজীপুরে এবার কি হলো? গণমাধ্যম, খবরের কাগজ তারা বলছে একটি বড় মিছিলের ছবি। এই মিছিলটা বেশ বড় মনে হচ্ছে। শিরোনামটা দেখে নিন। বলা হচ্ছে গাজীপুরে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। এটাকে ঝটিকা মিছিল বলা যায় কিনা? মিছিলটা অনেক বড়, মানে ঝটিকা মিছিল সাধারণত 5-7 জন, 8 জন, 10 জন এরকমই হয়, কিন্তু এই মিছিলটা আমার মনে হয় যে শত শত নেতাকর্মী এখানে অংশগ্রহণ করেছে, এরকমটাই বড় মিছিল। ভিডিওটা দেখলে আরও বেশি স্পষ্ট হতে পারা যেত। গাজীপুর মহানগরে ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটা এখনও আমার চোখে পড়েনি। ন্যাশনাল পার্ক এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রথমে 25 জুলাই, তারপরে 26 জুলাই মিছিলের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। একের পর এক তারা শোডাউন করেই যাচ্ছে। ভিডিও প্রকাশের পর মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারের তদন্ত শুরু করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তারা তো করবেই, খুবই স্বাভাবিক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতিকেও। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তবে স্থানীয় একটি সূত্র দাবি করছে তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের মতে এই মিছিলের নেতৃত্বে ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহাগ সরকার। গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেছেন, মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে জানা গেছে জেলার বিভিন্ন এলাকা থেকে কিছু ব্যক্তি এসে আকস্মিকভাবে মিছিল করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে। ভিডিও ফুটেজ, স্থির চিত্র এবং অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্ত করা হচ্ছে। তার মানে আশেপাশে থেকে এসেছে, এই কারণে এই মিছিলটাকে অনেক বড় মিছিল মনে হচ্ছে। বেশ আয়োজন করে এই মিছিলটা করা হয়েছে। ওসি আরও বলেছেন, যারা এই মিছিলে অংশ নিয়েছে বা এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইনি ব্যবস্থা নেন পরিচয় নিশ্চিত হওয়ার পরে, কিন্তু অযথা মানে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেই ব্যাপারটা অন্তত খেয়াল রাখেন। মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক আছে, এটাও তিনি বলেছেন। মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার তিনি বলেছেন, ঘটনার পরপরই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভিডিও ফুটেজ, সিসিটিভি এবং অন্যান্য গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে নেপথ্যে কারা রয়েছে সেটাও খুঁজে বের করা হচ্ছে। ডিএমপি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং এ ধরনের নিষিদ্ধ কার্যক্রম প্রতিরোধে জেলা পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সচেষ্ট রয়েছে, এরকম বলেছেন মহানগরের ডিএম, মানে ঢাকার না, গাজীপুরের যে মেট্রোপলিটন পুলিশ, সেই পুলিশের প্রধান। এদিকে এই ঘটনা যখন আমরা দেখছি, তখন আমরা দেখছি যে সার্জিস আলম তার উদ্বেগ প্রকাশ করছেন এবং উদ্বেগটা প্রকাশ করতেই পারেন, কিন্তু সরাসরি তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষারোপ করছেন। কি বলছেন তাকে নিয়ে গণমাধ্যমের এই শিরোনামটা দেখে নিন। স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগন্যালে কক্সবাজার গাজীপুরে ছাত্রলীগের মিছিল, সার্জিস আলম।
অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন কক্সবাজার তো স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা, তার এলাকায় তিনি হয়তো করতেই পারেন, গাজীপুর তো তার এলাকা না, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সারা বাংলাদেশটাই তো তার আন্ডারে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী ইন্ধন দিচ্ছেন ছাত্রলীগ যেন মিছিল করে, এই অভিযোগ করছেন সার্জিস আলম। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন করতেই পারেন, হয়তো আগামী সংসদে এই প্রশ্নটা তিনি করবেন কিনা, কিংবা কোনো সমাবেশে এই কথাটা বলবেন, যেগুলো আমরা গণমাধ্যমের সাহায্যে জানতে পারবো। সেই বক্তব্যটা এরকম হতে পারে যে সালাউদ্দিন আহমেদকে যখন ভারতে নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে, ভারতের শিলংয়ে মানে নিখোঁজ হয়ে গিয়েছিলেন, অচেতন অবস্থায় তাকে এক জায়গায় পাওয়া গিয়েছিল, তিনি বলতেই পারেন যে আমাকে যখন নির্বাসনে রাখা হয়েছিল এবং বিএনপি নেতাদের নির্যাতন করা হচ্ছিল, কারাগারে পাঠানো হচ্ছিল, জামিন দেওয়া হচ্ছিল না, তখন সার্জিস জয় বাংলা স্লোগান করতে ব্যস্ত ছিলেন। এই বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ খুব সহজেই দিতে পারেন, কারণ বাস্তবতা তাই। যখন আমরা দেখেছি যে বিএনপি তো সব থেকে বেশি ভুক্তভোগী, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ বিএনপিকে টার্গেট করবে, এটাই স্বাভাবিক। তো বিএনপির নেতারা যখন আওয়ামী লীগের মানে চড়াও ভাবের শিকার হচ্ছিলেন নানাভাবে, তাদের নামে মামলা মোকদ্দমা, জেল জুলুম ব্যাপারগুলো হচ্ছিল, কোনো কর্মসূচি পালন করলে সেখানে পুলিশের লাঠিচার্জ, এই কাজগুলো যখন হচ্ছিল, তখন সার্জিস আলম কি করছিলেন? সার্জিস আলম তো জয় বাংলা মিছিল করছিলেন। সার্জিস আলম তো আমার বঙ্গবন্ধু এই, আমার বঙ্গবন্ধু ওই, এরকম বক্তব্য দিচ্ছিলেন। সার্জিস আলম তো সাদ্দামের সঙ্গে ছবি তুলছিলেন। সার্জিস আলম তো শেখ হাসিনার নামে যে হল, সেই হলের নাম ফলকের সামনে দাঁড়িয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছিলেন। ব্যাপারগুলো তো আমরা দেখেছি, এবং সার্জিস জয় বাংলা মিছিল করছে প্রকাশ্যে রাস্তায়, এই ব্যাপারগুলোও আমরা দেখেছি। সুতরাং বিএনপি নেতারা কিংবা সালাউদ্দিন আহমেদ স্পেসিফিকভাবে সেটা বলতেই পারেন, কিন্তু আজকে ছাত্রলীগের কিংবা আওয়ামী লীগের এই শোডাউনে তার উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কারণটা কি এটা? আমরা কারণটা বলতে চাই না, কারণটা মানে আমরা যদি বিএনপি নেতা রাশেদ খানের বক্তব্য দিয়েই বোঝার চেষ্টা করি, রাশেদ খান বলেছেন যে মানে বিএনপি যদি এনসিপিকে এই মুহূর্তে শেল্টার দেয়া বন্ধ করে দেয়, তাহলে রাস্তাঘাটে আওয়ামী লীগ তাদের ধরে পেটাবে। এই যে রাশেদ খান এই বক্তব্যটা দিয়েছেন, উদ্বেগের কারণ কি এটাই? উদ্বেগের কারণ সেটা যদি হয়, তাহলে আমার মনে হয় যে সেখান থেকে নিজেদেরকে পরিশুদ্ধ করার উপায় তাদেরকে ভাবতে হবে। কারণ ছাত্রলীগ করা কিংবা আওয়ামী লীগ করা কারো জন্য কোনো দোষের ব্যাপার হতে পারে না, তিনি যদি কোনো ক্রাইম না করেন। যেমন সার্জিস আলম ছাত্রলীগ করেছেন, এটা তো দোষের ব্যাপার না। তিনি একসময় ছাত্রলীগ করেছেন, এখন এনসিপি করছেন, মাঝখানে জুলাই আন্দোলন করেছেন, তো তার ব্যাকগ্রাউন্ড তো ছাত্রলীগ। তিনি তো ছাত্রলীগ করেছেন এবং হলে থেকেছেন, ছাত্রলীগের মিছিল করেছেন, সেই ভিডিও এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। সুতরাং তার ওই ছাত্রলীগ করাটা যদি অপরাধ না হয়ে থাকে, তাহলে একজন ছাত্রলীগ করা কিংবা ছাত্রলীগের সমর্থক যে সে যদি অন্যায় না করে, সে যদি কোনো অপকর্ম না করে, সে যদি কারো উপরে টর্চার না করে, সে যদি আধিপত্য বিস্তারের চেষ্টা না করে, সে যদি হেলমেট বাহিনীর সদস্য না হয়ে থাকে, তাহলে সেটা কি তার অপরাধ? কিন্তু আপনারা তো ঢালাওভাবে মানে আওয়ামী লীগ ছাত্রলীগকে নিধন করার অভিযানে নেমেছেন বলেই মনে হচ্ছে। আপনারা প্রতি মুহূর্তে কবর রচনা করতে চান। এই যে কবর রচনা করতে চাওয়া, মানে ব্যাপারটা কি? এটা তো একটা কমন থিওরি যে নিষিদ্ধ জিনিসের উপরে মানুষের আগ্রহ বেশি থাকে, এবং যখন আপনি কাউকে জোর করে নিষিদ্ধ করে রাখবেন, তখন কিন্তু সে প্রাণপণে মনে করবে যে আমি তো মরেছি, আমি তো মরেইছি, শেষ চেষ্টাটা করে দেখি। এবং এই চিন্তা যাদের মাথায় আসে, তখন কিন্তু তাদের মাথায় আরেকটা ভয়ঙ্কর নেগেটিভ চিন্তা আসে যে আমি যেহেতু মরেছি, আমি আর পাঁচটাকে নিয়ে মরব। এরকম ভয়ঙ্কর চিন্তা যেন মাথায় না আসে, সেই প্রত্যাশা তো আমরা করবই। কিন্তু এই ব্যাপারগুলো, এই যে হিংসা বিদ্বেষ ছড়ানো, এই হিংসা বিদ্বেষ ছড়িয়ে নিজেদেরকে মানে অনিরাপদ করে ফেলা, এবং সালাউদ্দিন আহমেদের মতো একজন মানুষকে দোষারোপ করা যে তিনি আওয়ামী লীগ ছাত্রলীগকে শেল্টার দিচ্ছেন, তারা মিছিল করছে। ভাই, সালাউদ্দিন আহমেদ যখন আওয়ামী লীগের দ্বারা শোষণ নিপীড়নের শিকার হয়েছেন, তখন তো আপনারা ছাত্রলীগ করতেন, তখন তো আপনারা ছাত্রলীগের মিছিল করতেন। তাহলে সালাউদ্দিন আহমেদের দিকে তীর ছুটছেন কেন? আপনার কি মনে হয় যে বাংলাদেশ থেকে ছাত্রলীগ আওয়ামী লীগ উধাও হয়ে গেছে? হয়নি তো। বাংলাদেশে এখনও যদি ফেলেও দেন, যদি সর্বনিম্ন ভোটও চিন্তা করেন, তাও তো আওয়ামী লীগের 30% ভোট ব্যাংক রয়েছে। সেই ভোট ব্যাংকে আপনি তো অস্বীকার করতে পারেন না যেখানে আপনার ভোট মাত্র জামাতের সঙ্গে জোট করেও 3% হয়নি।
ব্যাপারটা তো মাথায় রাখতে হবে। জামাতের সঙ্গে জোট করার পরেও যখন 3% হয় না, জামাতের সঙ্গে জোট না করলে 0.0000 কতগুলো শূন্যের পরে একটা এক বসবে, সেই চিন্তাটা তো মাথায় থাকতে হবে। নিজেদের রাজনৈতিক পরিধি বাড়াতে হবে, এবং রাজনৈতিক পরিধি বাড়াতে হলে শুধুমাত্র ওই থিওরি অ্যাপ্লাই করলে হবে না যে ওই চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলম, তার বাসায় আমি পয়লা বৈশাখে ছুটে যাব নিজের স্বার্থে যখন যাচ্ছি তখন সে আওয়ামী লীগের দোসর হচ্ছে না, ফ্যাসিস্ট হচ্ছে না। নিজের স্বার্থে যখন আমি কোনো একটা জেলা সফরে গিয়ে জাতীয় পার্টির নেতার বাড়িতে ভুরিভোজ করছি, পেট পুরে খাচ্ছি, রাতে থাকছি, তখন জাতীয় পার্টি ফ্যাসিস্টের দোসর হচ্ছে না, তাকে নিষিদ্ধ করতে চাওয়া হচ্ছে না। ব্যাপারগুলো কিন্তু দ্বিচারিতা, ব্যাপারগুলো স্ববিরোধিতা, এবং এই দ্বিচারিতা এবং স্ববিরোধিতার কারণেই কিন্তু নতুন যে রাজনৈতিক বলয়, যেটা আমাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হওয়ার কথা ছিল, কারণ মানুষ কিন্তু সত্যিই বসে আছে আওয়ামী লীগ বিএনপির বাইরে তৃতীয় ধারার একটা প্ল্যাটফর্মের আশায়, যেটা আপনাদের সম্ভাবনা ছিল প্ল্যাটফর্মটা তৈরি করার। আপনারা অঙ্কুরেই সেই সম্ভাবনাটাকে ধ্বংস করে ফেলেছেন শেখ হাসিনা পতনের পরবর্তীতে 2 বছরে আপনাদের কর্মকাণ্ড দিয়ে। এখনো সময় আছে, সেখান থেকে ফিরে আসতে হবে। কবর রচনা করার রাজনীতি থেকে ফুল চাষের রাজনীতি করতে হবে। আপনাকে ভাবতে হবে যে ডক্টর ইউনূসকে আপনারা যদি নেলসন ম্যান্ডেলা হতে উৎসাহিত করতেন, তাতেই বাংলাদেশে ডক্টর ইউনূস সহ আপনারা সবাই পূজনীয় পাত্র হতে পারতেন, যেটা সুযোগ থাকা সত্ত্বেও আপনারা নষ্ট করেছেন। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। শেখ হাসিনার নতুন একটি বক্তব্যকে ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং সরকারি মহলেও নানারূপ আলোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই বক্তব্যে দেখা যায় শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি, প্রগতিশীল শক্তি, মানবিক গুণাবলীতে যারা বিশ্বাস করেন তারা সবাই ঐক্যবদ্ধ হন। অতীতে তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সকলের ঐক্যের কথা বলেছেন, তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এবারের আহ্বানটা মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি, প্রগতিশীল চিন্তা চেতনায় বিশ্বাসী, মানবিক গুণাবলীতে বিশ্বাসী, তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। একাধিক রাজনৈতিক বিশ্লেষক এবং সিনিয়র সাংবাদিকদের ধারণা, এটি 1971 সনে বঙ্গবন্ধু 7 মার্চে যখন একটা প্রারম্ভিক বক্তব্য দিয়েছিলেন, ঐতিহাসিক ভাষণে, যেখানে তিনি গোটা জাতিকে প্রস্তুত হওয়ার জন্য বলেছিলেন, এটা কিছুটা সেরকমই মনে হচ্ছে। বঙ্গবন্ধু তখন সেই ভাষণটি দিয়েছিলেন যখন আর কোনো উপায়ন্ত ছিল না, তখন তিনি গোটা জাতিকে প্রস্তুতি নেওয়ার জন্য বলেছিলেন। শেখ হাসিনাও এই ক্ষেত্রে হয়তো সেভাবেই মুক্তিযুদ্ধের পক্ষের, প্রগতিশীল চিন্তা চেতনার, মানবিক চিন্তা চেতনার সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মূলত দলের বাইরেও মুক্তিযুদ্ধের সকলকে একত্রিত হওয়ার জন্য একটি মেসেজ দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের বাইরেও অনেকে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনাকে সরাসরি ধারণ করেন এমন রাজনৈতিক দল, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, সাম্যবাদী দল, নজরুল বাসার, মাজদুহানের বিভিন্ন রকম সংগঠন রয়েছে। যে সকল অসংখ্য সংগঠন আওয়ামী লীগের বাইরে থেকেও কঠিনভাবে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে এবং বিশ্বাস করে, শেখ হাসিনা তাদের ভিতরে ঐক্য সৃষ্টি করার জন্য আহ্বান জানিয়েছেন যে মুক্তিযুদ্ধের পক্ষের, প্রগতিশীল এবং মানবিক গুণাবলীতে যারা বিশ্বাস করেন তারা ঐক্যবদ্ধ হন। আমার মনে হয় এই আহ্বানটি নতুন কোনো ইঙ্গিত বহন করছে, নতুন কোনো প্রস্তুতির দিকে যেতে হচ্ছে হয়তো মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে। যখন বাংলাদেশে পাকিস্তানের জনক কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর জন্মদিন পালিত হয়, যখন জাতীয় পতাকাকে এবং জাতীয় সঙ্গীতকে বদলে দিতে চায়, মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, মুক্তিযোদ্ধাদের চরমভাবে অপমানিত করা হয়,
জুতা পেটা করা হয়, মুক্তিযুদ্ধের সংগঠকদের কারাগারে আটকে রাখা হয়, রাস্তাঘাটে নির্মমভাবে অত্যাচার করা হয়, মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন মুছে দেওয়ার জন্য ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবন, বঙ্গবন্ধুর মুরাল, বীর শ্রেষ্ঠদের মুরাল সহ সমস্ত স্মৃতিচিহ্ন যখন মুছে দেওয়ার চেষ্টা চলছে, তখন এটা স্পষ্ট যে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ আর থাকছে না, এমন একটি ষড়যন্ত্র এগিয়ে যাচ্ছে। পার্লামেন্টের দিকে তাকালেও সেই একই দৃশ্য। ক্ষমতায় যারা আসীন হয়েছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে, তাদের ভিতরও ঘাপটি মেরে এবং সরাসরি উপস্থিতি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী মানুষদের। এই পরিস্থিতিতে শেখ হাসিনার আহ্বানটি নতুন করে আরেকটি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে আহ্বান বলে অনেক বিশ্লেষণের ধারণা। অনেক বিশ্লেষকের ধারণা এই আহ্বানটা 1971 সনের 7 মার্চের আহ্বানের মতোই জাতিকে প্রস্তুতি নেওয়ার। দর্শক শ্রোতা, হয়তো মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুদ্ধার করতে আরেকটি মুক্তিযুদ্ধে বাঙালি জাতিকে ঝাঁপিয়ে পড়তে হতে পারে, যার মাধ্যমে আমাদের সেই অসাম্প্রদায়িক গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদের যে মূল স্তম্ভ, সেই বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। সে সময় বোধহয় হাতছানি দিয়ে রাখছে। শেখ হাসিনার আহ্বানে তেমনই ইঙ্গিত বহন করছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থা, রাজনৈতিক প্রতিপক্ষ পক্ষ সকলের আলোচনায় এখন শেখ হাসিনার এই নতুন আহ্বান।